আমাদের একজন প্রতিমন্ত্রী, হ্যাঁ, বিকাশ নুরু এসে তারপরে ঘোষণা দিয়েছে, বিশাল এক ঘোষণা, ওরে নোবেল প্রাইজ দেওয়া হবে সামনের বার। ও ঘোষণা দিয়েছে এখন থেকে প্রবাসীরা মারা গেলে ফ্রি পয়সায় তারপরে নিয়ে আসবে। এবার তোর মতো বিকাশের টাকা চাঁদা তোর পেটে লাথি দিলে এখনো আমার বিকাশের টাকা বের হবে। এবার আমরা আমেরিকা থেকে আমার বন্ধু বান্ধব পরিচিত ব্যবসায়ী ট্যাবসায়ী মিলে যত টাকা তোর উঠে ওই লাথি দিলে এখনো তোর পেটে ওই টাকা। ফকিন্নির বাচ্চা, তুই এখানে আসিস লাশ তারপরে নিয়ে যেতে। আমরা বাংলাদেশের মানুষ বীরের জাতি, এটা তো আমরা ছোটবেলা থেকে খাতা বই পুস্তকে পড়ে আসছি। তো বীরের জাতি খাতা কলমে শুনে বাস্তবে আমাদেরকে কুত্তার ছানা বানায় রাখছে সারা দুনিয়াতে। আজকে সকালে আপনাদের রাতে, বাংলাদেশ সময় রাতে, আমি এটা যখন রেকর্ড করছি তখন আমার এখানে আবার আপনাদের সকাল, আপনারা এটা দেখবেন আপনাদের আবার রাতে। যাই হোক, তো আপনাদের রাতে, বাংলাদেশ সময় রাতে আমার এলাকার এক ছেলে ফোন করলো, সে আপনার যাবে হলো গিয়া ওমানে। তো ওমানে যাবে, তার কী যেন, তো আমি বুঝিও না কি ভিসা মিসার মেয়াদ টেয়াদ এগুলো আছে, কিছু ব্যাপার তার যাইতেই হবে, না গেলে আবার তার ওইখানে সে ঢুকতে পারবে না, অনেক বিদিক ইচ্ছা আর কি। তো এখন সে ফোন করছে মূলত আমার কিছু টাকা পাঠানোর জন্য। খুব খারাপ অবস্থা। এটা মানে খুব লজ্জার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে মানুষগুলো মধ্যপ্রাচ্যে বিশেষ করে থাকে, সৌদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, তারপরে কুয়েত, এরপরে এইদিকে থাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব দেশের যারা থাকে তারা ধরেন আমাদের মহাজনরা, আমাদের রাজ পরিবারের লোকজন যারা এক একজনের যারা ক্ষমতায় আসেন, তারা একটা ব্যবস্থা করে রাখছেন, ওখানে যাবা, গিয়া খালি টাকা পয়সা পাঠাবা, তোমার টাকা আমরা বসে এরপরে এটা দিয়ে আবার পাঠাবো আমরা বিভিন্ন দেশে। তো ওনারা এই মধ্যপ্রাচ্যের যে মানুষগুলো, এই মানুষগুলোর ধরেন কেউ 5 বছর, 10 বছর, 15 বছর বিদেশে থাকে। আমি নিজে চোখেই দেখেছি অনেক মানুষ এরকম, সেই ছোটোবেলায় দেখতাম যে যেত, তারপরে অনেক দিন, 5 বছর, 6 বছর পরে, 10 বছর পরেও দেশে এসেছে, মানে চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে পুরো। ধরেন একদম ইয়াং বয়সে গিয়েছে, তারপরে মানে আমাদের মতো এরকম আধা পাকা দাড়ি, এর চেয়ে আরও বয়স্ক হয়ে তারপরে দেশে ফিরেছে, এরকম দেখেছে। এখন এই মানুষগুলো কিন্তু এই এত কষ্ট করে তারপরে দেশে আসে না, দেশ থেকে আবার যখন যাওয়ার যখন সময় হয়, তখন তার পকেটে কোনো টাকাই থাকে না। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে, দেখেন নামটা না বলি, ও প্রথমে আসে তারপরে মনে করেন যে গোল্ডিপ খাইতো। তো গ্রামে তো গোল্ডিপ সিগারেট তো পাওয়া যেত না, আবার বাজার থেকে তারপরে গোল্ডিপ আইনা তারপরে খাইতো। এরপরে খাওয়া শুরু করলো নেভি, তারপরে আরেকটা কি যেন 50 পয়সার একটা কি সিগারেট, রেড না কি যেন একটা সিগারেট ছিল। এরপরে বিড়িও মানুষের কাছে চায় খাইতো 2-3 দিন পরে, বুঝছেন, মানে 2-3 মাস যে সে দেশে থাকতো, প্রথম 15 দিন তার একটু ভাবসাব নিয়ে তারপরে চলতো, এরপরে থাকতো না কিছুই। এবং এই যে কদিন সে সিগারেট খাইতো না, পাশে যায় লোকজন বসে থাকে, একটা সিগারেট থেকে, হ্যাঁ, এরপর ওর পকেটে যখন আবার নাই তখন কিন্তু কেউ খোঁজ নেয় না। এটাই আমাদের এই নিম্ন আয়ের যারা বিভিন্ন লেবার ভিসাগুলোতে যারা বাইরে আসেন, এই লেবার ভিসার মানুষগুলোর সবার পরিণতি প্রায় একই রকম। কেউ খুবই কদাচিৎ কিছু মানুষ আছে খুব ভালো ভিসায়, সেখানে গিয়ে খুব ভালো একজন মালিকের আন্ডারে কাজ পেয়েছে, সেটাতে ভালো টাকা পয়সা কামায়, এগুলোর রেয়ার কেস। এখন এই মানুষগুলোর আপনি সেখানে যায়, আসার সময় তার পকেটে টাকা নিয়ে সে যাওয়ার সময়, এই যে এই মুহূর্তে এখন মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধটা চলছে, মধ্যপ্রাচ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ থাকে, এটা তো আমাদের দেশের সরকার, আমাদের মন্ত্রণালয়, কেউ না জানে না এরকম তো না, সবাই জানে যে এটা আমাদের সবচেয়ে বড় খাত। এবং প্রতিদিনই টিভি পত্রিকাতেও দেখছি সেই জিনিসগুলো, যে তাদের কেউ জানে না জেনে বিমানবন্দরে এসে বসে আছে, বিমানবন্দর থেকে তারপরে একদিন রেখে তারপরে বলছে যে কয়েক ঘন্টা বসে রেখে না তোমার বাতিল, এরপরে আবার তারা টানায় দেওয়া শুরু করলো। এখন ভাই, প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি একটা বীরের জাতি, এরকম এক বালের বীরের জাতির একমাত্র জাতি আমরা। এই মধ্যপ্রাচ্যের বিশাল যুদ্ধটার মাঝখানে সব দেশ তার দেশের নাগরিকদেরকে বলছে কি, খুব দ্রুত আমার ওই দেশ ছাড়ো। কারণ যুক্তরাষ্ট্র সব শেষ যেটা বলেছে যে তার 13টা না 14টা দেশ থেকে তার সব নাগরিকদেরকে সে নিয়ে আসার ব্যবস্থা করেছে, সব নিয়ে চলে আসতে বলা হয়েছে। যারা ওইখানকার নাগরিক, এরকম আমি দুবাইয়ের ইয়েতে দেখলাম, এখানে অনেক মানুষ আছে ওদের দেশের নাগরিক, ওরা নিজস্ব বিমানে করে চলে যাচ্ছে অন্যান্য দেশে। আপনি মিসাইলগুলো দেখেন, নিউজের পত্রিকায় যে নিউজগুলো আপনি দেখবেন, সেখানে দেখবেন মনে হয় যেন ওটা বাংলাদেশ। আমি বাংলাদেশের মিডিয়া না, খালি অন্য মিডিয়াতেও ওই মিসাইলের ওইখানে সেই সাউন্ড শুনছি, বাংলাদেশের মানুষ, মানে বাংলাদেশের মানুষের জীবনের কত মানে মূল্য কত কম চিন্তা করেন। সেখানে যেখানে মিসাইল পড়ছে ওইখানে বাঙালি দৌড়াচ্ছে, কথা বলছে, ফান করছে, আমাদের দেশের মানুষ ওইখানে পড়ে আছে এবং এখনও যাচ্ছে। আচ্ছা, আমার দেশের মানে যারা সরকার, মানে আমি ধরেন তারেক রহমান তো অল্প কয়দিন হলো ক্ষমতায়, এমন ওনাকে দোষ দিচ্ছে না, মানে এটা তো ইটস বিন 54 ইয়ার্স, আমি তো একদিন আর 2 দিনের ব্যাপার না। তো 54 ইয়ার্স আপনি এই একটা কিছু বের করা সম্ভব হয় নাই। আমাদের একজন প্রতিমন্ত্রী, হ্যাঁ, বিকাশ নুরু এসে তারপরে ঘোষণা দিয়েছে, বিশাল এক ঘোষণা, ওরে নোবেল প্রাইজ দেওয়া হবে সামনের বার। ও ঘোষণা দিয়েছে এখন থেকে প্রবাসীরা মারা গেলে ফ্রি পয়সায় তারপরে নিয়ে আসবে। এবার তোর মতো বিকাশের টাকা চাঁদা তোর পেটে লাথি দিলে এখনো আমার বিকাশের টাকা বের হবে। আমরা আমেরিকা থেকে আমার বন্ধু বান্ধব পরিচিত ব্যবসায়ী ট্যাবসায়ী মিলে যত টাকা তোর উঠে ওই লাথি দিলে এখনো তোর পেটে ওই টাকা। ফকিন্নির বাচ্চা, তুই এখানে আসিস লাশ তারপরে নিয়ে যাইতে। ওর এই লাশের জন্য কোনো প্রবাসী কারোর কাছে বলেছে নাকি যে তারা
বিদেশে যারা থাকে এরা কিন্তু ধরেন একটা ঘরের ভিতরে গিঞ্জি, একটা পরিবেশের ভিতরে অনেক মানুষজন একসাথে সেখানে থাকে। এদের সমস্যা এরা দেখভাল করার এরা এদেরটা দেখবে। তো লাশ পাঠানোর দরকার নেই, ওরা টাকা চাঁদা তুলে ওরা লাশ পাঠায়, সমস্যা নেই। ও জীবিত থাকা অবস্থায় ওরে কি করতে পারবে সেটা বল? কিচ্ছু করবে না। নুরু আসার সাথে সাথে যেটা করেছে, ওর ভাই এখন সেকেন্ড মন্ত্রী, ওর ভাই আছে একটা, সেটারে দিয়া কাতারে ব্যবসা করিয়েছে, এই বিকাশে টাকা তুলা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে ধুমায়। তার আরে কত 1.5 বছরে তো কামাইছে, সে ধুমায় কামাইছে। দুবাইতে তার গাড়ি ব্যবসা আছে, কাতারে ব্যবসা আছে। এখন তার ভাই দেশে, এখন সে পায়তারা করছে হলো ম্যান পাওয়ারের ব্যবসার একটা লাইসেন্স নেওয়ার জন্য। ওর এই মন্ত্রণালয়ের যে কদিন আছে সে কদিন ওর মূল টার্গেটই থাকবে ও নিজের কত টাকা পয়সা কেন দ্রুত কামাইতে হবে, কারণ ওরা তো যে কোনো সময় সেটা লাথি দিয়ে বার করে দিলে তো ওর আসতে পারবে না। ওর জীবনে যে এই জায়গায় আসছে মন্ত্রী বানিয়েছে, এটা তো ধরেন একটা বিশেষ মুহূর্তে বিএনপির কিছু করার ছিল না, বিএনপির এদেরকে নিতে হবে। ওদিকে জামাতে এনসিপি চলে গিয়েছে, ইসলামী শাসনতন্ত্র চলে গিয়েছে, তারপর আরও 11টা দল বিএনপি নেওয়া লাগবে, চুক্তিবদ্ধ হয়ে তারপরে করছে। ওকে তো নির্বাচনও জিতে নাই, ওখানে হাসান আল মামুন নির্বাচনে জিতেছে, সে হাসান আল মামুনকে সরায় তারপর ওরে দেওয়া হয়েছে। এটা হাসান আল মামুনকে আমার কথা বিশ্বাস করার দরকার নেই, হাসান আল মামুনকে জিজ্ঞেস করেন, সে সব কিছু জানে। তাকে উপর থেকে বলে দেওয়া হয়েছে যে এটা ওরে দিতে হবে, না দিলে সমস্যা। সে জিতে নাই। এখন এই যে ওনাকে এইভাবে মানে একজন আসলো মাত্র এরকম, কিন্তু এই 54 বছর ধরে আমাদের কিন্তু এই প্রবাসী ধরেন মন্ত্রণালয় হিসেবে জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে এরপরে তো কন্টিনিউয়াসলি আমাদের এই মন্ত্রণালয়টা ছিল। এই মন্ত্রণালয়ের থেকে এই যে মানুষগুলো যেতে পারছে না বিমানবন্দরে, বা যে কজন মানুষ আমার বিদেশ থেকে আসে তাদের একটা তালিকা থাকা উচিত না? আপনার একটা মন্ত্রণালয়, বিশাল মন্ত্রণালয়ের কাজ কি আপনার? ওরা টেনশনে বাঁচে না ওই দেশে আর ঢুকতে দেবে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এটা ওর কাজ না, এটা সরকারের কাজ। মন্ত্রণালয়টা করা হয়েছে এই জন্য, এই প্রবাসীদের সুযোগ সুবিধা দেখার জন্য। এরা ওইখান থেকে যাবে কি না যাবে, কবে যাবে, মন্ত্রণালয় ওই দেশের মন্ত্রণালয়ের সাথে কথা বলবে যে আমার দেশে তোমার শ্রমিক এই কজন আছে, তোমার দেশে এখন যাইতে পারবে না। যেমন বিভিন্ন দেশ 1 মাস করে ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তো এখন এটা কেন করা হয়নি? তারা দেশে যখন ঢুকার সাথে সাথে আমার তালিকা থাকতে হবে কোন দেশ থেকে কতজন আসলো, তার কবে ভিসা যাবে, কবে তারে কন্টিনিউয়াসলি তার একটা নাম্বার রাখতে হবে, ওই নাম্বারে তার কন্টিনিউয়াসলি মেসেজ পাঠাইতে হবে যে তোমার রিমাইন্ডার দিতে হবে যে তোমার এই তারিখে ভিসার মেয়াদ শেষ, তুমি বিমানের টিকিট কাটো, কবে যাবা। ভাই ওর সব ফ্যাসিলিটিস যা দরকার এই একমাত্র এই মধ্যপ্রাচ্যের এই মানুষগুলো এই দেশটা টিকিয়ে, একদম এর বাইরে বাংলাদেশের কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। এই বাংলাদেশটা কলাপস করবে যদি নাকি মধ্যপ্রাচ্যের মানুষরা যদি সব মানে, আমরা তো আর বলতে পারবো না যাবো না, না যায় তো উপায় নেই, তাই মানুষ যায়। মধ্যপ্রাচ্যের সরকারগুলো যদি বলে আমরা বাংলাদেশের মানুষ আনবো না, না খায় মারা যাবে, এই দেশটা জাস্ট পরের দিন শ্রীলঙ্কা হয়ে যাবে। এখন আমাদের বলা হয় যে আমরা হলাম গিয়া বিশাল আকারের এক জাতি, যুদ্ধ করে তারপর আমরা বিশাল বাল ফেলায় ফেলছি, 71 সালের পর থেকে আমরা বীরের জাতি হয়ে গেছি। বেটা 71 সালের আগে এই দেশে আদমজি ছিল, নিউজ প্রিন্ট ছিল, কাপ্তাই ছিল, এই সংসদ ভবন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওসমানী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এসব এদের করা, এই কমলাপুরটা এদের করা। এই ভাই এগুলি বাদ দেন, মানে অবকাঠামোর কথা বাদ দেন, যতগুলো মিল কল কারখানা ছিল পাকিস্তান আমলে সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমরা বীরের জাতি হয়ে তারপরে স্বাধীন হয়ে কি বাল ফালাইলাম? 2টা বাল ফালাইছি আমরা। এক, আমাদের মহিলাদেরকে ন্যাংটা বানায় এখন এই যে গার্মেন্টসে কাজ করতে দিয়েছি, আর আমাদের পুরুষদেরকে পাঠিয়ে দিয়েছি হলো মধ্যপ্রাচ্যে যাও, কাম করে খাও, টাকা পাঠাও, আমার পেটে টাকা ঢুকুক। এরপরে কারো কোথাও কোনো জায়গায় আমাদের জন্য কিছু নেই। এই যে যারা রাজনীতি করেন না, দেখছেন মির্জা আব্বাস হাত মিলাইছে, হাত মিলাই দেখেন না, হাত মিলায়, আর যে হাত মিলায় আবার হাতটা আবার দেখে, বলছেন ময়লা হয়ে গেল না। ওরা তো জীবনে যায় না ওইখানে, ওরা এই ভোটটার জন্য খালি এদের আমাদের সাথে একটু এসে হাতটা মিলায় 5 বছর পর পর, এছাড়া তো আমাদের সাথে মিলতে চায় না। যান আপনি এখন যান মিলতে, দেখেন আপনি মিলতে পারেন কিনা, পারবেন না। এইভাবে আমাদেরকে ওরা প্রজা আর ওরা হচ্ছে রাজা, এই নিয়মে গেল 54 বছর এই দেশ চলেছে। এখন আপনারা যদি বলা হয় যে ভাই করণীয় কি, করণীয় আপনার হাতে, আপনাকে করতে হবে। আপনাকে এমন মানে শাসন ব্যবস্থার সাথে যারা আছে, যারা আপনাকে ওই চাকরের মতো ব্যবহার করবে, আর আপনি ব্যবহৃত হবেন হয়ে তারপরে তারা রাজা বানাবেন, রাজা বানাই দিয়ে তারপরে আপনি ফকিনের মতো পিছিয়ে পিছিয়ে চামচামি করবেন, এটা যদি আপনি মাইন্ড সেট আপ করে রাখেন, আপনি সারা জীবন এটাই করতে